ব্যক্তি ইউনূস এত শক্তিশালী কেন যে গোটা দেশ অ্যাকশন নিতে পারতেছে না, গোটা দেশ আন্দোলন করতে পারতেছে না? তাহলে দুর্বলতাটা কোথায়? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি না পারা যায় তাহলে যদি ইনসাফ করে ফেলে, তাহলে আমরা যে নির্বাচন চাচ্ছি সেই নির্বাচিত সরকারের কাছ থেকে, তার কাছে কি আমরা নিরাপদ? দেশটাকে এইভাবে নিরাপদ থাকবে? আজকে যদি তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে না পারে যে করিডোর দিব না, মায়ানমারের আরাকানদেরকে বা সামরিক জান্তা যারা আরাকান আর্মি, তাদেরকে আমরা করিডোর দিব না। হেল্প করার দুইটা তিনটা রাস্তা আছে, আকাশপথ, নৌপথ এবং স্থলপথ। স্থলপথ বাদ দিব যাতে আমার ভূখণ্ডে ঢুকতে না পারে, প্রয়োজনে নৌপথে সাহায্য যাবে। সুতরাং আমার কাছে পরিষ্কার বক্তব্য, যদি ইউনূস সাহেবকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে এবং ইউনূস সাহেবের দ্বারা এটা বিরোধ করতে না পারে, তাহলে দায় দায়িত্ব গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল তথা জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এবং সার্বভৌমত্বের দায়িত্বে যে আর্মি চিফ বা সেনাবাহিনী, তাদের প্রত্যেকের কিন্তু দায় থাকবে। সুতরাং আমরা সাধারণ নাগরিক হিসেবে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়টা হচ্ছে মানবিক করিডোর নিয়ে। অর্থাৎ মানবিক করিডোর হচ্ছে যে মায়ানমারের ভিতরে মায়ানমারের সরকারি সামরিক জান্তা এবং আরাকান আর্মি, এদের সাথে লড়াই চলছে। আরাকানিরা তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যদিও কথিত আছে যে সিংহভাগ নাকি আরাকান আর্মিদের দখলে আছে, তারপরেও কথা উঠেছে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক বা আলোচনা মোতাবেক যে বাংলাদেশে একটা করিডোর লাগবে। সেটা হলো এই মায়ানমারের যারা তাদের সহযোগিতা করার জন্য, তাদের প্রয়োজনীয় আশ্রয় কিংবা তাদের বিভিন্ন সাপ্লাই দেওয়া, তাদের ইউটিলিটি সার্ভিস যা যা প্রয়োজন সেটার প্রয়োজনীয় সরবরাহের জন্য এই জায়গাটা দরকার, এরকম একটা চিন্তা ভাবনা চলছে। এবং এখানে প্রশ্ন হচ্ছেই যে আমরা এই আরাকান আর্মি হইল সরকারের, মানে মায়ানমার সরকার মতে তারা বিদ্রোহী গ্রুপ, তাদেরকে আমরা শেল্টার দিব। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার বলছেন দুই পক্ষের সাথেই কথা বলবো, মানে সামরিক জান্তা যেটা সরকারি এবং আরাকান, কথা বলে তারপরে এই করিডোরের বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। এ ধরনের কথাও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আলাপটা কেন হবে? আলাপটা হতে পারে যে এই যুদ্ধটা থামানো যায় কিভাবে, তারপরে যুদ্ধ চলমান থাকবে, আলাপ হবে। যুদ্ধ চলমান থাকার জন্য যে যে রসদ দেওয়া দরকার সেই রসদগুলা দেওয়া হবে এবং রসদ দেওয়ার পরিকল্পনা। তো এই যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা নেই, পরিকল্পনা আছে যুদ্ধটা চালিয়ে যাওয়ার। আর সেক্ষেত্রে আমরা বা তাদেরকে করিডোর দিব আরাকান আর্মিকে বা বিদ্রোহী গ্রুপকে, যাদের বিরুদ্ধে সামরিক জান্তারা যুদ্ধ করছে। তা কালকে যদি আমরা আশ্রয় দেই ওই সামরিক জান্তা মায়ানমারের, তারা আমার উপরে বিরূপ হবে, আমার উপরে যে হামলা করবে না তার কি নিশ্চয়তা আছে? অর্থাৎ আমি একটা রিস্কি খেলায় নামছি। আমি এই রিস্কি খেলাটা কেন খেলবো? এক। দুই, যুদ্ধ চলমান রাখার জন্য আমরা সহায়তা কেন দিব? তিন, যদি আমি এখানে যাই, একটা জায়গায় যদি এখানে আমি যাই যে আমরা যদি মানে মানবিক করিডোরের সাথে আমাদের সার্বভৌমত্ব সম্পর্কিত, এবং এই সার্বভৌমত্বের বিষয়ে কিন্তু আমাদের বিদেশ উপদেষ্টা, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাবাহিনীর সমন্বয় খুব জরুরি বলে আমি মনে করি। কিন্তু এই তিনটা দপ্তরের সমন্বয় কি আদৌ হয়েছে? এক। দুই হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এই তিনটা হাউজের বা তিনটা অর্গানের বা তিনটা সংস্থার একটা যৌথ বক্তব্য জাতির উদ্দেশ্যে আমাদের পাওয়া উচিত বলে আমি মনে করি। তারপরে যদি আমি যাই, এমন প্রশ্ন উঠছে যে মানবিক করিডোর দেওয়ার জন্য এই যে বর্তমান যে সরকার, ওনার কোনো এখতিয়ার নাই কিংবা উনি কে, এরকম কথাও আসছে। আবার কেউ কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য উনি মানবিক করিডোর দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো যে এই বিষয়টা টোটালটাই আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের সাথে যায় না। এটা স্বাধীন সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ। আমরা যে কোনো সময় বার্মার যে মূল সামরিক জান্তা তার হামলার শিকার হতে পারি, এবং এই যে শিকার হতে পারি এবং সেই ব্যাপারে বক্তব্য কিন্তু নানান জনে দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলও দিচ্ছে। আমার প্রশ্ন হলো এই যে রাজনৈতিক দলের একটা বিশেষ রোল থাকে, যখন যে ক্ষমতায় থাকুক না কেন সে যদি রাষ্ট্র বিরোধী কোনো কাজ, রাষ্ট্রের সাথে সার্বভৌমত্বের হুমকি স্বরূপ কোনো কাজ করেন, তাহলে তাদের একটা বিরাট রোল থাকার কথা, তাদের একটা ভূমিকা থাকার কথা। তাহলে এই মানবিক করিডোর নিয়ে এই মুহূর্তে যেটা আমি বলতেছি সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করি, তাহলে মানবিক করিডোর নিয়ে মাঠে আন্দোলন নেই কেন যে এই করিডোর দেওয়া যাবে না? দুই নম্বর, করিডোর দেওয়ার পর যদি আবার মাঠে নেমে বলেন যারা রাজনীতিবিদ বা যারা মনে করেন দেশের কর্ণধার ক্ষমতায় থাকেন টাইম টু টাইম, বা যারা দেশকে নিয়ে চিন্তা করার অধিকার আছে, যারা বলেন আমরা গণতন্ত্র চাই, নির্বাচন চাই, এই যে দলটা, তারা কি যদি এই করিডোর দিয়ে দেয় তাহলে কি আবার সময়ের ব্যবধানে মাঠে নেমে এরাই বলবেন করিডোর দিলেন কেন? আবার করিডোর দেওয়ার পর যদি আন্দোলন করে সরকারকে হটিয়ে দেওয়া যায়, তখন হয়তো হটিয়ে দেওয়ার পর রাজনীতিবিদরা বলবেন যে বিগত সরকার এই করিডোর দিয়ে গেছে, আমরা করব কি? যেমন আজকে রোহিঙ্গা নিয়ে ব্লেম আসতেছে যে এই সরকার আসার পর নাকি রোহিঙ্গা আসছে, কিন্তু রোহিঙ্গা যারা ঢুকিয়ে গেল তাদের কিন্তু এখন অপরাধ মাপ, ওটা নিয়ে আর আলোচনা নাই। আবার দেখা যাবে যে এই সরকারে একসময় নির্বাচিত সরকার আসার পর বলবে যে এই সরকার, এই যে আজকের বর্তমান সরকার ছিল অবৈধ, কিন্তু ঘোষণা করবেন তাদের কি দিয়ে?
যেই বিচারক বা বিচারপতিদেরকে তারাই এই সময় নিয়োগ দিচ্ছেন, কিংবা এদিক থেকে ওদিক ট্রান্সফার করে নিয়ে আসছেন, কিংবা নতুন নিয়োগ দিয়েছেন তাদের ভিতর থেকে। তাহলে সরকারকে আমরা অবৈধ ঘোষণা করে দিব, করিডোর চলে যাবে, করিডোর দিয়ে দেওয়া হবে, করিডোর দেওয়ার পরে আন্দোলন করব, আন্দোলন করে সরকারকে যদি সরাই ফেলাই তারপরে বলবো যে উনি দিয়ে গেছেন আমরা করবো কি, আবার সময়ের জন্য সরকারকে অবৈধ ঘোষণা করে দিব, কিন্তু সময়টা চলে যাবে আর তার সমস্ত কর্মকাণ্ডগুলো থেকে যাবে। এই হলো আমরা বাংলাদেশি, কিংবা পতিত সরকারের ভাষায় বাঙালি। ভালো কথা। প্রশ্ন আমার একটাই, আজকে যদি এই সার্বভৌমত্বের ব্যাপারে হুমকি স্বরূপ যে কাজটা হতে যাচ্ছে সেটার জন্য যদি পদক্ষেপ রাজনীতিবিদরা বা দেশকে যারা ভালোবাসেন তারা না নেন, তাহলে এটার দায় থেকে কি তারা এড়াতে পারবেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখন কিন্তু তারা ঘরে বাইরে তাদের লোক থাকে। যেমন রাজনৈতিক সরকারের, যেমন আওয়ামী লীগ সরকার বলি, বিএনপি সরকার বলি, তাদের কিন্তু কোটি কোটি সমর্থক বাংলাদেশে আছে, তাদের ভোটের বিনিময় হয়। তারা যখন সরকারে থাকেন, সরকারে থাকেন, আবার বাইরে মাঠে কিন্তু তার ব্যাপক শক্তি, তার সাথে থাকে প্রশাসন, তার সাথে থাকে আর্মি, যাই থাকুক না কেন, রাজনৈতিক নির্বাচিত সরকারের সাথে তা থাকে। কিন্তু আমরা যদি ইউনিট সরকারের দিকে তাকাই, একটা মাত্র ব্যক্তি তিনি। আমরা নানান জন, আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের সার্বভৌম দেশের সাথে হুমকি স্বরূপ দেশের জন্য যদি এই মানবিক করিডোরের নামে করিডোর দেওয়া হয়, তাও আবার কারা? বার্মার সরকারি সামরিক জান্তার বিরুদ্ধে যে বিদ্রোহী শক্তি আরাকান আর্মি তাদের। তাহলে এই ইউনুস সাহেব কিন্তু একজন ব্যক্তি ইউনুস, তার কোনো রাজনৈতিক দল নাই। আমার দেখা মতে প্রশাসন তাকে কোঅপারেট করে না, আমার দেখা মতে রাষ্ট্রপতি তাকে কোঅপারেট করে না, আমার দেখা মতে রাষ্ট্রের বিভিন্ন অর্গান, দায়িত্বশীল অর্গান তাকে কোঅপারেট করে না। তাহলে আলটিমেটলি একটা ব্যক্তি দাঁড়িয়ে গেল। তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে যদি আজকে আমরা সোচ্চার হইতে না পারি, মানে এটা করিডোর যদি হুমকি স্বরূপ হয়ে থাকে, আমার সাধারণ বিবেচনা এটা হুমকি স্বরূপ, সেক্ষেত্রে রাজনৈতিক দল মত যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, বড় ছোট সকলে যারা দেশ চালাবেন, তারা কেন মাঠে নামছেন না? ব্যক্তি ইউনুস, তার কিন্তু কোনো রাজনৈতিক দল নাই, প্রশাসন তার পক্ষে নাই, রাষ্ট্রপতি তার পক্ষে নাই। এইভাবে আমরা যদি দেখি, গত 16 বছর সাজানো স্বৈর শাসকের যে তার সাথে নাই। প্লাস বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে এই সরকার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই করিডোর দিলে, তা সত্ত্বেও আমরা মাঠে নামতেছি না কেন? এর চেয়ে বড় ক্ষতিকারক তো আর কিছু নেই। তাহলে রাজনীতিবিদ, বড় বড় দল, মত নির্বিশেষে সবার দুর্বলতাটা কোথায়? 1। 2, এখন পর্যন্ত করিডোর দেওয়া হয়নি, আলোচনা চলতেছে।